নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ। তা যাক, আমার আর কদিন, দিন কতক সৎকর্ম করে পরকালের দিকটা দেখা উচিত। পার্বতী হাসিয়া কহিল, এ যে বড় স্বার্থপরের মতো কথা গো। নিজেরটা দেখবে আর ছেলেমেয়েরা কি ভেসে যাবে? দিন কতক আবার চুপ করে থাকো, তারপর আবার সব হবে। কাজ মানুষের তো আর ফুরিয়ে যায় না। কাজেই চৌধুরী মহাশয় নিরস্ত হইলেন। পার্বতীর এখন কাজ কমিয়াছে, তাই ভাবনাটা কিছু বাড়িয়াছে, কিন্তু সমস্ত ভাবনারই একটা ধরন আছে। যাহার আশা আছে সে একরকম করিয়া ভাবে, আর যাহার আশা নাই সে অন্যরকম ভাবে। পূর্বোক্ত ভাবনার মধ্যে সজীবতা আছে, সুখ আছে, তৃপ্তি আছে, দুঃখ আছে, উৎকণ্ঠা আছে। তাই মানুষকে শ্রান্ত করিয়া আনে, বেশিক্ষণ ভাবিতে পারে না। কিন্তু আশাহীনের সুখ নাই, দুঃখ নাই, উৎকণ্ঠা নাই, অথচ তৃপ্তি আছে। চোখ দিয়া জলও পড়ে, গভীরতাও আছে, কিন্তু নিত্য নূতন করিয়া মর্মভেদ করে না। হালকা মেঘের মতো যথাতথা ভাসিয়া চলে। যেখানে বাতাস লাগে না সেখানে দাঁড়ায়, আর যেখানে লাগে সেখান হইতে সরিয়া যায়। তন্ময় মন উদ্বেগহীন, চিন্তায় একটা সার্থকতা লাভ করে। পার্বতীর আজকাল ঠিক তাই হইয়াছে। পূজা আহ্নিক করিতে বসিয়া অস্থির উদ্দেশ্যহীন হতাশ মনটা চট করিয়া একবার তালসোনাপুরের বাঁশঝাড়, আমবাগান, পাঠশালা ঘর, বাঁধের পাড় প্রভৃতি ঘুরিয়া আসে। আবার হয়তো এমন কোনো স্থানে লুকাইয়া পড়ে যে পার্বতী নিজেকেই খুঁজিয়া বাহির করিতে পারে না। আগে হয়তো ঠোঁটের কোণে হাসি আসিয়াছিল, এখন হয়তো এক ফোঁটা চোখের জল টপ করিয়া কোষার জলের সঙ্গে মিশিয়া যায়। তবু দিন কাটে, কাজ করিয়া, মিষ্ট কথাবার্তা কহিয়া, পরোপকার সেবা শুশ্রূষা করিয়াও কাটে। আবার সব ভুলিয়া ধ্যানমগ্না যোগিনীর মতো কাটে। কেহ কহে লক্ষ্মী স্বরূপা অন্নপূর্ণা, কেহ কহে অন্যমনস্কা উদাসিনী। কিন্তু কাল সকাল হইতে তাহার অন্য এক রকমের পরিবর্তন দেখা দিয়াছে, যেন কিছু তীব্র, কিছু কঠোর। সেই পরিপূর্ণ থমথমে জোয়ার গঙ্গায় যেন হঠাৎ কোথা হইতে ভাঁটার টান ধরিয়াছে। বাড়ির কেহ কারণ জানে না, শুধু আমরা জানি। মনোরমা কাল গ্রাম হইতে একখানা পত্র লিখিয়াছে, যাহা লিখিয়াছে তাহা এইরূপ। পার্বতী, অনেক দিন হইতে দুজনের কেহ কাহাকেও পত্র লিখি নাই, সেজন্য দোষটা উভয়ত হইয়াছে। আমার ইচ্ছা একটা মিটমাট হইয়া যাক, দুজনেই দোষ স্বীকার করিয়া অভিমানটা কম করি। কিন্তু আমি বড়, তাই আমি মানভিক্ষা চাহিয়া লইলাম, ভরসা করি শীঘ্র উত্তর দিবে। আজ প্রায় 1 মাস হইল এখানে আসিয়াছি। আমরা গৃহস্থ ঘরের মেয়েরা শারীরিক ভালো মন্দটা তেমন বুঝি না। মরিলে বলি গঙ্গায় গিয়াছে, আর বাঁচিয়া থাকিলে বলি ভালো আছে। আমিও তাই ভালো আছি, কিন্তু এ তো গেল নিজের কথা, বাজে কথা। কাজের কথাও এমন যে কিছু আছে তাও নয়, তবে একটা সংবাদ দিতে বড় ইচ্ছা হইয়াছে। কাল হইতে ভাবিতেছি দিব কি না। দিলে তোমার ক্লেশ হইবে, না দিলেও আমি বাঁচি না, যেন মারিচের দশা হইয়াছে। দেবদাসের কথা শুনিয়া তোমার তো দুঃখ হইবেই, কিন্তু আমিও তো তোমার কথা মনে করিয়া না কাঁদিয়া থাকিতে পারি না। ভগবান রক্ষা করিয়াছেন, না হইলে তুমি যে অভিমানিনী, তার হাতে পড়িলে এতদিনে হয়তো জলে ডুবিতে, না হয় বিষ খাইতে। আর তার কথা আজ শুনিলেও শুনিবে, 2 দিন পরে হইলেও শুনিবে। কেননা যে কথা সংসার শুদ্ধ লোকে জানে, তার আর চাপাচাপি কি? আজ প্রায় 6-7 দিন হইল সে এখানে আসিয়াছে।
তুমি তো জানো জমিদার গৃহিণী কাশীবাসী হইয়াছেন, আর দেবদাস কলিকাতাবাসী হইয়াছে। বাড়ি আসিয়াছে শুধু দাদার সহিত কলহ করিতে আর টাকা লইতে। শুনিলাম এমন সে মধ্যে মধ্যে আসে, যতদিন টাকার জোগাড় না হয় ততদিন থাকে, টাকা পাইলেই চলিয়া যায়। তাহার পিতা মরিয়াছেন আজ 2.5 বৎসর হইল। শুনিয়া আশ্চর্য হইবে, এইটুকু সময়ের মধ্যে সে নাকি তাহার অর্ধেক বিষয় উড়াইয়া দিয়াছে। দ্বিজদাস নাকি বড় হিসাবী লোক, তাই কোনো মতে পৈতৃক সম্পত্তি নিজে রাখিয়াছে, না হইলে এতদিনে 5 জনে লুটিয়া লইত। মদে ও সর্বশ্রান্ত হইতেছে, কে কাহাকে রক্ষা করিবে? এক পারে জম, আর তারও বোধ হয় বেশি দেরি নাই, সর্বরক্ষা যে সে বিবাহ করেনি। আহা, দুঃখও হয়। সে সোনার বর্ণ নাই, সে রূপ নাই, সে শ্রী নাই, এ যেন আর কেহ। রুক্ষ চুলগুলা বাতাসে উড়িতেছে, চোখ কোটরে ঢুকিয়াছে, নাক যেন খাঁড়ার মতো উদ্যত হইয়া উঠিয়াছে। কি কুৎসিত যে হইয়াছে, তোমাকে আর কি বলিব। দেখিলে ঘৃণা হয়, ভয় করে। সমস্ত দিন নদীর ধারে বাঁধের পাড়ে বন্দুক হাতে পাখি মারিয়া বেড়ায়, আর রৌদ্রে মাথা ঘুরিয়া উঠিলে বাঁধের পাড়ে সেই কুলগাছটার তলায় মুখ নিচু করিয়া বসিয়া থাকে। সন্ধ্যার পর বাড়ি গিয়া মদ খায়, রাত্রে ঘুমায় কি ঘুরিয়া বেড়ায় ভগবান জানেন। সেদিন সন্ধ্যার সময় নদীতে জল আনিতে গিয়াছিলাম, দেখি দেবদাস বন্দুক হাতে ধীরে ধীরে শুষ্ক মুখে চলিয়া যাইতেছে। আমাকে চিনিতে পারিয়া কাছে আসিয়া দাঁড়াইল। আমি তো ভয়ে মরি, ঘাটে জনপ্রাণী নাই। আমি সেদিন আর আমাতে ছিলাম না। ঠাকুর রক্ষা করিয়াছেন যে কোনরূপ মাতলামি কি বদমাইশি করে নাই। নিরীহ ভদ্রলোকটির মতো শান্তভাবে বলিল, মনো, ভালো আছো তো দিদি? আমি আর কি করি, ভয়ে ভয়ে ঘাড় নাড়িয়া বলিলাম, হুঁ। তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সুখে থাক বোন, তোদের দেখলে বড় আহ্লাদ হয়। তারপর আস্তে আস্তে চলিয়া গেল। আমি উঠি তো পড়ি, প্রাণপণে ছুটিয়া পলাইলাম। মাগো, ভাগ্যে হাত টাত কিছু ধরিয়া ফেলে নাই। যাক তার কথা, সেসব দুর্বৃত্তের কথা লিখিতে গেলে চিঠিতে কুলায় না। বড় কষ্ট দিলাম কি বোন? আজিও তাহাকে যদি না ভুলিয়া থাকো তো কষ্ট হইবেই, কিন্তু উপায় কি? আর সেজন্য রাঙা পায়ে যদি অপরাধ হইয়া থাকে তো নিজ গুণে তোমার স্নেহাকাঙ্ক্ষিনী মনোদিদিকে ক্ষমা করিও। কাল পত্র আসিয়াছিল। আজ সে মহেন্দ্রকে ডাকিয়া কহিল, 2টো পালকি আর 32 জন কাহার চাই, আমি এখনই তালসোনাপুরে যাব। মহেন্দ্র আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, পালকি বেহারা আনিয়ে দিচ্ছি, কিন্তু 2টো কেন মা? পার্বতী কহিল, তুমি সঙ্গে যাবে বাবা? পথে যদি মরি, মুখে আগুন দেবার জন্য বড় ছেলেকে প্রয়োজন। মহেন্দ্র আর কিছু কহিল না। পালকি আসিলে 2 জনে প্রস্থান করিল। চৌধুরী মহাশয় শুনিতে পাইয়া ব্যস্ত হইয়া দাসদাসীকে জিজ্ঞাসা করিলেন, কেহই কিছু কারণ বলিতে পারিল না। তখন তিনি বুদ্ধি খরচ করিয়া আরও 5-6 জন দারোয়ান দাসদাসী পাঠাইয়া দিলেন। একজন সিপাহী জিজ্ঞাসা করিল, পথে দেখা হলে পালকি ফিরিয়া আনিতে হইবে কি? তিনি ভাবিয়া চিন্তিয়া বলিলেন, না, তাতে কাজ নেই, তোমরা সঙ্গে যেও, যেন কোনো বিপদ আপদ ঘটে না। সেই দিন সন্ধ্যার পর পালকি 2টা তালসোনাপুরে পৌঁছিল, কিন্তু দেবদাস গ্রামে নাই। সেদিন দ্বিপ্রহরে কলিকাতায় চলিয়া গিয়াছে। পার্বতী কপালে করাঘাত করিয়া বলিল, অদৃষ্ট। মনোরমার সহিত সাক্ষাৎ করিল। মনো বলিল, পারু কি দেবদাসকে দেখতে এসেছিলে? পার্বতী বলিল, না, সঙ্গে করে নিয়ে যাবার জন্য এসেছিলাম। এখানে তার আপনার লোক তো কেউ নেই। মনোরমা অবাক হইল, কহিল, বলিস কি, লজ্জা করতো না? লজ্জা আবার কাকে?
নিজের জিনিস নিজে নিয়ে যাব, তাতে লজ্জা কি? ছি ছি, ও কি কথা? একটা সম্পর্ক পর্যন্ত নেই, অমন কথা মুখে এনো না। পার্বতী ম্লান হাসি হাসিয়া কহিল, মনোদিদি, জ্ঞান হওয়া পর্যন্ত যে কথা বুকের মাঝে বাসা করে আছে, এক আধবার তা মুখ দিয়ে বার হয়ে পড়ে। তুমি বোন, তাই এ কথা শুনলে। পরদিন প্রাতঃকালে পার্বতী পিতামাতার চরণে প্রণাম করিয়া পুনরায় পালকিতে উঠিল। আজ 2 বৎসর হইতে অশ্বত্থঝুরি গ্রামে চন্দ্রমুখী ঘর বাঁধিয়াছে। ছোট নদীর তীরে একটা উঁচু জায়গায় তাহার ঝরঝরে দুখানি মাটির ঘর, পাশে একটা চালা, তাহাতে কালো রঙের একটা পরিপুষ্ট গাভী বাঁধা আছে। ঘর দুইটির একটিতে রান্না ভাঁড়ার, অপরটিতে সে শোয়। উঠান পরিষ্কার পরিচ্ছন্ন, রমাবাগদির মেয়ে রোজ নিকাইয়া দিয়া যায়। চতুর্দিকে ভেরেন্ডার বেড়া, মাঝখানে একটা কুল গাছ, আর একপাশে তুলসীর ঝাড়। সম্মুখে নদীর ঘাট, লোক লাগাইয়া খেজুর গাছ কাটিয়া সিঁড়ি তৈয়ারি করিয়া লইয়াছে। সে ভিন্ন এ ঘাট আর কেহ ব্যবহার করে না। বর্ষার সময় 2 কুল পুড়িয়া চন্দ্রমুখীর বাটির নিচে পর্যন্ত জল আসে। গ্রামের লোক ব্যগ্র হইয়া কোদাল লইয়া ছুটিয়া আসে, নিচে মাটি ফেলিয়া উঁচু করিয়া দিয়া যায়। এ গ্রামের ভদ্রলোকের বাস নাই। চাষা, গোয়ালা, বাগদি, 2 ঘর কলু, আর গ্রামের শেষে ঘর 2 মুচির বাস। চন্দ্রমুখী এ গ্রামে আসিয়া দেবদাসকে সংবাদ দেয়। উত্তরে সে আরও কিছু টাকা পাঠাইয়া দেয়। এই টাকা চন্দ্রমুখী গ্রামের লোককে ধার দেয়। আপদে বিপদে সবাই তাহার কাছে ছুটিয়া আসে, টাকা লইয়া বাড়ি যায়। চন্দ্রমুখী সুদ লয় না, তাহার পরিবর্তে কলাটা, মূলাটা, ক্ষেতের শাক সবজি তাহারা ইচ্ছা করিয়া দিয়া যায়। আসলের জন্যেও কখনো পীড়াপিড়ি করে না। যে দিতে পারে না সে দেয় না।